স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরের সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সিলেটে বন্যার অবনতি, সুনামগঞ্জে পানিবন্দী ৩ লাখ মানুষ। ফেনীর ফুলগাজী পরশুরাম পরীক্ষা স্থগিত। সাবেক এআইজিপি শামসুজ্জোহার বিরুদ্ধে দুদকের চার্জশিট, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব রাখার নির্দেশ হাইকোর্টের। কর্মবিরতি চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে হাতাহাতি, শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জনে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। রূপগঞ্জে একটি 4তলা ভবন ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, জঙ্গি আস্তানা সন্দেহ। এবং দেশি বিদেশি অপরাধীর মধ্যে চীন আফ্রিকার নাগরিকই বেশি জড়িত প্রতারণা, অনলাইন জুয়া ও মানব পাচারে। এবারে বিস্তারিত। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলের 4 জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে নতুন কিছু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চলে পানি বাড়বে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে 2 উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত 3 দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। এতে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহিরপুর ও বিশম্ভুপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে বন্যার পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার 2 শতাধিক গ্রামের 3 লাখের বেশি মানুষ পানিবন্দী। সড়ক তলিয়ে গিয়ে জেলা সদরের সাথে তাহিরপুর ও বিশম্ভুপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন যে বর্তমানে যে বন্যা হয়েছে, আগের চেয়ে আরো ভয়াবহ আরো বড় বন্যা হয়েছে। পানি যে বাড়তেছে, মানে আগের বন্যাতে বড় হইতে পারে পানি। সারা দেশে আরও 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাই জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জে যে হাওরগুলো রয়েছে এগুলো কিন্তু এখন পরিপূর্ণ, পানিতে কানায় কানায় পরিপূর্ণ। এখন পর্যন্ত খুব বেশি একটা পানি নামে নাই এবং সেক্ষেত্রে জনদুর্ভোগ বাড়বে। তো আমি স্থানীয় জনগণ যারা আছে তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো। এদিকে মৌলভীবাজারের মনু, কুশিয়ারা ও জুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। পানির লাগি তখন গর্তাকে বারবার উপায় নাই, কাচ্চা বাচ্চা লইয়া পানি একবারে নামি গেছিল। বর্তমানে 3-4 দিনের বৃষ্টির কারণে আমাদের পানি আবার স্বাভাবিকভাবে বাইরে গেছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানির 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী উপজেলাগুলো আবারও বন্যার আশঙ্কা রয়েছে জানিয়েছে প্রশাসন। চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর প্রভাব আজকে ব্যাপকভাবে এখানে পড়েছে। পানির যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বৃষ্টির প্রভাবে নেত্রকোনাতেও বেড়েছে নদ নদীর পানি। বেশ কিছু এলাকার নিম্নাঞ্চলে প্রবেশ করেছে পানি। শেরপুরের 3টি নদীর পানি বিপদসীমার উপরে। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার অন্তত 23টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগরে 2 শতাধিক গ্রামের 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, পাহাড়ি ঢলে সুরমা ও জাদুকাটা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল সহ তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সদরের বিভিন্ন আবাসিক এলাকায় পানি প্রবেশ করেছে। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। এদিকে মৌলভীবাজারে টানা বৃষ্টিতে বেড়েছে সব নদ নদীর পানি। জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন নতুন জায়গা প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। এছাড়া ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 6টি পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। হঠাৎ বন্যার কারণে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি এবং আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মোহরী নদীর বেড়ি বাঁধে 3টি জায়গায়
ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। সোমবার রাত 11:15টার দিকে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। মহরী নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে বাঁধ উপচে ফুলগাজী বাজারে পানি ঢুকতে শুরু করে। এতে প্লাবিত হয় বাজার এলাকার দোকানপাট। পরে রাতে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় বেড়িবাঁধ 3 জায়গায় ভেঙে যায়। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, হঠাৎ আসলে ফেনীর এই বন্যার কারণে আসলে সেখানকার পরিস্থিতি জানাবেন এবং সেখানকার মানুষ কিভাবে দিন যাপন করছে হঠাৎ বন্যায়, এবং এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই পরীক্ষা আসলে কবে নেওয়া হবে, কি জানানো হয়েছে? আজকে যে গত রাতে ফেনীর ফুলগাজীর মহুরী নদীর যে 3টি স্থানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে এখানকার 4 গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 20 থেকে 25,000 মানুষ পানিবন্দী আছে। যে কারণে ফেনীর পরশুরাম এবং ফুলগাজীর 2টি উপজেলা আলীন এবং এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা তারা স্থগিত করেছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসন। এটি কখন নাগাদ আগামীতে পরীক্ষা নেওয়া হবে সেটির শিডিউল তারা এখনো ঘোষণা করা নাই, পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তার। কিন্তু আজকে দুপুরের 12টার দিকে এখানে আসছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি এসেছিলেন। তিনি এসে এখানকার বানবাসী মানুষদেরকে একটা আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন যে আগামী বর্ষা মৌসুমের আগে স্থায়ী বাঁধ নির্মাণের যে কাজ তারা সেটি শুরু করবেন। কারণ এখানকার যে 300 কোটি টাকার উপর যদি কোনো প্রকল্প নির্ধারণ করা হয় সেটি একনেকে পাস করতে হয়। তো সেই ক্ষেত্রে ফেনীর মহুরী কুহুয়া নদীর যে 100 বেড়িবাঁধের যে প্রকল্পটি 731 কোটি টাকার সেটি ফিজিবিলিটি শেষ হয়ে এখন প্ল্যানিং কমিশনে আছে। এরপরে তার ডিপিপি তৈরি হবে। ডিপিপি তৈরি হওয়ার পর একনেকে পাস হবে, আর একনেকে পাস হলে এই স্থায়ী বাঁধের কাজ শুরু করবেন বলে পানি সম্পদ প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন এখানকার স্থানীয় সংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসির। আর এছাড়াও এখানকার জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বন্যায় দুর্গত এলাকার যে সমস্ত মানুষ, যে সকল মানুষেরা কষ্টে আছেন, পানিবন্দী আছেন, তাদেরকে শুকনো খাবার সহ অন্যান্য সহায়তার একটা তালিকা করছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখনো যে পানি প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহ যদি বন্ধ হয় সেই স্থানে তারা মেরামতের কাজ শুরু করবেন। তবে যেভাবে পানি ফ্লো তৈরি হচ্ছে, এখনো বিপদসীমার 125 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এটি পানি বন্ধ হলে তখনই তারা মেরামতের কাজ শুরু করতে পারবেন বলে পানি উন্নয়ন বোর্ডের এখানকার নির্বাহী প্রকৌশলী ইকবাল শাহরিয়ার তিনি আমাদেরকে জানিয়েছিলেন। আর এটি ছিল আমার কাছে ফেনীর ফুলগাজী পরশুরামের যে বন্যার পরিস্থিতি সেটি সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। বন্যা আক্রান্ত সিলেট বিভাগের 4 জেলায় এইচএসসি পরীক্ষা পেছালেও স্বস্তিতে নেই পরীক্ষার্থীরা। বিধ্বস্ত ঘরবাড়ি ও রাস্তাঘাট পরীক্ষা কেন্দ্রে এখনও পানি থাকায় পরীক্ষায় অংশ নেওয়া ও ভালো ফল করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অভিভাবকরা। সারা দেশে গত 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগের 4 জেলার 83,000 শিক্ষার্থী বসতে পারেনি পরীক্ষায়। ঘরে বাইরে পরীক্ষার কেন্দ্রে পানি থাকায় প্রথম 4টি পরীক্ষা স্থগিত করে শিক্ষা বোর্ড। এখনও অনেকের ঘরবাড়ি ও পরীক্ষার কেন্দ্রে রয়েছে পানি। এই অবস্থার মধ্যেই 9 জুলাই পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। যেখানে আমাদের কেন্দ্র পড়ছে ওইখানে হচ্ছে যাওয়ার রাস্তাতেই পানি, এত বেশি পানি যার কারণে যে আমাদের বইগুলা যে ঠিকঠাকভাবে আমরা রাখতে পারবো কিনা ওইভাবে আর কি অনেকেই শঙ্কার মধ্যে আছে। এই রুমে আমার প্রায় আটু পর্যন্ত পানি ছিল, তো এই কারণে আমি এই রুমে বইটই সব গুছাইয়ে আমি রাখছিলাম। আমার আমি পড়তে পারছি না। 2 দফার বন্যায় ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি শিক্ষার্থীরা। পড়াশোনার ব্যাহত হওয়ায় ফলাফল নিয়ে শঙ্কিত অভিভাবকরা। উন্নতি হয়েছে বলে যদি পরীক্ষাটা আবার ছেড়ে দেওয়া হয় বা পরীক্ষা থ্রো করা হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কখন পড়বে, কোথায় পড়বে, কিভাবে পড়বে এখনো গুছিয়ে ওঠা হয়নি। সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে পানি কমতে থাকায় 9 জুলাই থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর স্থগিত 4টি পরীক্ষা হবে 13 আগস্ট থেকে। আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং প্রশ্নপত্র সব কিছুই আমরা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত।
এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলার 309টি প্রতিষ্ঠানের ৮২,৭৯৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক থেকে মাটি সরিয়ে নেয় 5 ঘন্টা পর খাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়েছে। এর আগে ভোরে আলু টিলার সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে যাওয়ায় সারা দেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন ঘুরতে আসা পর্যটকরা। ফায়ার সার্ভিস এসে মাটি সরিয়ে নেওয়ার 5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দীঘিনালা লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির লংগদুর সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ডুবে গেছে মেরুং বাজার, প্লাবিত হয়েছে দীঘিনালার মেরুং ইউনিয়ন এবং কবাখালী ইউনিয়নে প্রায় 25 গ্রাম। টানা বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে খাগড়াছড়ির সাজেক সড়কের বাঘাইহাটে সড়ক দুর্ঘটনা ডুবে যাওয়ায় সাজেকের সাথে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পর্যটকরা। এদিকে ভারী বৃষ্টিতে রাঙামাটি চট্টগ্রাম ও রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে ব্যাহত হচ্ছে যান চলাচল। সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়ায় 5 ঘন্টা পর খাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর 5টায় জেলার আলুটিলায় পাহাড় ধসে সারা দেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পাহাড়ি ঢলের কারণে লংদু ও সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙামাটিতে বেশ কয়েকটি স্থানেও পাহাড় ধসে পড়ে। অতি ভারী বৃষ্টিতে মঙ্গলবার ভোরে পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশের সাথে জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। পাহাড় ধসের কারণে 3.5 ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং আমরা ভোগান্তিতে পড়ে গেছি। খাগড়াছড়ি থেকে বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পথে পাহাড় ভেঙে পড়ছে, আমরা চলছিলাম। সকাল 7টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেন। 5 ঘন্টা পর খাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়। নিচে 2 জায়গায় পাহাড় ধস হয়েছে, সেখানেও আমাদের টিম মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ি টিম কাজ করেছে, কাজ করে যান চলাচল স্বাভাবিক করেছে। এই সকাল 8টা বাজে যান চলাচল স্বাভাবিক করেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দীঘিনালা লংদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটির লংদুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছে এবং পরীক্ষার্থী যারা আছে তারাও সময় মতো নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত হতে পারতেছে না। আর যে ব্যাপসুরি এই বিভিন্ন জায়গায় রাস্তার পানি উঠাচ্ছে আর যাওয়া সম্ভব হচ্ছে না। কেউ কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আগে তাদেরকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আমরা নিয়ে যাই। সেই উদ্দেশ্যে আমরা আজকে সকলে দেখছি, পরিদর্শন করছি বিভিন্ন স্থাপনা। যে এখন পর্যন্ত আমাদের কাছে ভূমিধসের যেহেতু কোনো খবর নেই, তারপর আমরা সকলকে সতর্ক করছি। আমাদের আশ্রয় কেন্দ্রে সর্বাত্মক আমাদের করার ব্যবস্থা করা আছে। এদিকে অতি ভারী বৃষ্টিতে সোমবার রাতে পার্বত্য জেলা রাঙ্গামাটির 10টি স্থানে পাহাড় ধসে পরে সেখানে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মাটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 3 থেকে 4 দিন সারা দেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া পুরো জুলাই মাস জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর প্রভাবেই দেশ জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ঝোড়ো হাওয়ার শঙ্কা থাকায় দেশের সব নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মধ্য আষাঢ়ে টানা বৃষ্টিতে প্রকৃতিতে বর্ষা ফিরেছে চিরচেনা রূপে। দেশের প্রায় সব জেলাতেই গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাসে প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের 11টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ 294 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। সারা দেশে এখানে আসলে বজ্রপাতের ব্যাপারটা এটা যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বেশি সেই অঞ্চলগুলোতে আসলে বজ্রপাতের ইয়েটা বেশি থাকে এবং এইটা বজ্রপাতটা আসলে এই ক্লাউড হাইটটা কোন এলাকায় আছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
যে দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস যেটা বলা আছে যে জুলাই মাসে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু বঙ্গোপসাগরে একটা দুটো লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপের রূপ নিতে পারে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিতে পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে, আর নদী বন্দরগুলোতে বহাল আছে 1 নম্বর সতর্ক সংকেত। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। দুদকের প্রতিবেদনে বলা হয়, ডক্টর শামসুদ্দোহার দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি 8.5 কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন সহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে আরও 2,87,03,078 টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে, যে কারণে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। অন্যদিকে তার স্ত্রীর বিরুদ্ধে 28.5 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করা এবং আরও 27.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 3 মাস পর পর দিতে হবে অগ্রগতি রিপোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সোমবার হাইকোর্টের বেঞ্চে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল এবং 3 মাস পর পর অগ্রগতির রিপোর্টও দিতে বলা হয়েছে। আসলে আদালতে পূর্ণাঙ্গ আদেশ বা কি নির্দেশনা আসলে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে জানাবেন। দেখুন, শুরুতে বলে নিই যে আজকে আদালতে যেটি হলো এটি আসলে একটি ইন্ট্রিম আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশ। এখানে বলা হয়েছে যে রুল যেটি দেওয়া হয়েছে, অর্থাৎ আইনজীবী, যেমনটা আপনি খবরে বলছিলেন যে আইনজীবী যেটি চেয়েছে যে সরকারি কর্মচারী বিধিমালা 1979 সালের যে আইন রয়েছে সেই আইনে 5 বছর পর পর সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দাখিল করার কথা, এবং সেই হিসেবটি নিয়মিত রাখা হচ্ছে না। কারণ এখন যেটি দেখা যাচ্ছে, এ নিয়ে অনেক গণমাধ্যমে খবরও প্রচার হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেও খবর প্রচার হয়েছে। এখন যেটি সরকারি কর্মচারীরা যেটি করেন, তারা দেখিয়ে দেন যে আয়কর ফাইলে সব তথ্য দেওয়া হয়েছে, কিন্তু ইনকাম ট্যাক্স ফাইলে যেটি দেওয়া হয় সেখানে এই যে সম্পদের যে সোর্সটা কি, এটি ইললিগাল, অর্থাৎ অবৈধভাবে তিনি সম্পদ অর্জন করেছেন বা কিভাবে বিশাল সম্পত্তি তিনি পেলেন, সেই বিবরণীগুলো খুঁটিয়ে কিন্তু দেখা হয় না। সুতরাং সেই জায়গা থেকে আইনজীবী চেয়েছেন আদালতের কাছে যে এই ব্যাপারে আদালতের একটা অবজারভেশন দরকার, আদালতের নজরদারি দরকার, যে আইনে যেটি আছে সেটি যেন বাধ্যতামূলক করা হয়, অর্থাৎ সবাই যেন 5 বছর পর পর সম্পদের বিবরণী দাখিল করেন। এবং একই সাথে তিনি আরেকটা বিষয় যুক্ত করেছেন যেটি আইনের মধ্যে নেই, সেটি হচ্ছে এই যে বিবরণী, অর্থাৎ সম্পদের যেই ফাইল যেটি জমা দেবে সরকারি কর্মচারীরা, সেটি যেন একটা ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকে, যেটি চাইলে জনগণ সেটি দেখতে পারবে। তার বক্তব্য আজকে আদালতে তিনি উত্থাপন করেছেন এখানে যে বিভিন্ন সংসদ সদস্য সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা যখন নির্বাচনে দাঁড়ান তখন তাকে কিন্তু তার যে হলফনামা দেওয়া হয় সেখানে কিন্তু তিনি তার সম্পদের পুরো বিবরণী দেন, যেটি যে কেউ দেখতে পারে, কিন্তু সরকারি কর্মকর্তারা আয়কর ফাইলে যেটি দিচ্ছেন সেটি কেউ দেখতে পাচ্ছে না। সুতরাং 1979 সালের কর্মচারী বিধিমালা যে আইন, সেই আইন অনুযায়ী যেন সবাই তাদের
তাদের সম্পদের বিবরণী দেন এবং এটি যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেটি অ্যাপসে হতে পারে অথবা ওয়েবসাইটে হতে পারে, যে কেউ চাইলে সেটি দেখতে পারবে, কারণ জনগণই এই রাষ্ট্রের মালিক, এই সকল ক্ষমতার উৎস। সুতরাং সেই বিষয়টি আজকে আদালতে তুলে ধরেছেন। যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছিলেন যে আজকের আদালত আদেশে কি বলেছে, দেখেন এই ইন্ট্রিম অর্ডারে আদালত বলেছে যে 10 জনকে বিবাদী করা হয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এরকম 10 জনকে, সংশ্লিষ্ট 10 জন সিনিয়র কর্মকর্তাকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যে সরকারি কর্মকর্তাদের বেলায় যে আইন আছে সেই আইন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের যে হিসেব সেটি সংগ্রহ করতে, এবং 3 মাস পরে সেই সংগ্রহ করার ক্ষেত্রে কতটা অগ্রগতি হলো সেই রিপোর্ট আদালত দিয়েছে। এটি হলো আজকের বিষয়। দেখুন, এখানে আরেকটা বিষয় কিন্তু যুক্ত করা দরকার। আজকে আদালতে যখন দীর্ঘক্ষণ শুনানি হচ্ছিল, আদালত একটা পর্যায়ে বলেছেন যে যেভাবে এই বিভিন্ন অভিযোগ উঠছে এবং যেভাবে দুর্নীতি, অনিয়ম, ঘুষ কেলেঙ্কারি উঠছে, এতে করে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা সেটি বাস্তবায়ন সম্ভব নয়, এবং এটি শুধুমাত্র সরকারের ক্ষেত্রে ছেড়ে দিলে হবে না, যারা এর সাথে সকলকে একটি সামগ্রিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সাথে আরেকটি বিষয় বলি যে গত সোমবারে যেটি দেখা গেছে যে IMF বাংলাদেশের যে তৃতীয় ঋণের যে কিস্তি যখন অনুমোদন দেয়, অর্থাৎ ছাড় করে, ঠিক সেই সময় IMF যে কান্ট্রি রিপোর্ট দিয়েছে সেখানে বাংলাদেশকে কিন্তু তারা এই পরামর্শ দিয়েছে যে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যে এই যে ঘুষ কেলেঙ্কারি সহ যা যা আসছে সেই ক্ষেত্রে যেন তাদের সম্পদের বিবরণী দাখিলের ক্ষেত্রে IMF পরামর্শ দিয়েছে। সুতরাং বিভিন্ন ক্ষেত্র ধরে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। সম্প্রতি সংসদেও কিন্তু সরকারি দলের সংসদ সদস্যরাই কিন্তু এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলছেন। সুতরাং এই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এখন 3 মাস পরে দেখা যাক যে এই অগ্রগতি প্রতিবেদনে কি আসে। ধন্যবাদ আপনাকে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন হাইকোর্ট থেকে। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি এবং বড় ছেলে অর্ণবের নামেও সম্পদের পাহাড় গড়েছেন আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। শাম্মী আক্তারের আয়কর নথিতে মিলেছে প্রায় 38 কোটি টাকা সম্পদের তথ্য, আর অর্ণবের নথিতে আছে প্রায় 27 কোটি টাকা। তবে বাজার মূল্যে দুজনের সম্পদ 100 কোটি টাকা ছাড়াবে বলে ধারণা কর কর্মকর্তাদের। দ্বিতীয় স্ত্রীকে অনেকটা গোপনে রাখলেও তাকে সম্পদ দেওয়ার ব্যাপারে কৃপণতা করেননি আলোচিত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান। আয়কর নথি বিশ্লেষণে মিলেছে যার প্রমাণ। সবশেষ আয়কর নথিতে দেখা গেছে শাম্মীর হাতে ও ব্যাংকে অলস আছে 27 কোটি টাকা, বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ 5 কোটি টাকা, FDR ও DPS-এ আছে 1 কোটি 20 লাখ। শাম্মীর নামে ঢাকায় আছে 4টি ফ্ল্যাট, চট্টগ্রামে 2টি, এর মধ্যে একটির আয়তন 5,500 বর্গফুট। জমি ফ্ল্যাট মিলিয়ে অকৃষি সম্পত্তির দাম দেখানো হয়েছে 4.5 কোটি টাকা। বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তার যে বৈধ আয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি পরখ করে দেয়, এবং সেটি যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে জবাবদিহিতা নিশ্চিতের প্রধান সূত্রটা পাওয়া যায়, মূল সূত্রটা পাওয়া যায়। শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট সহ 8 কোম্পানিতে মালিকানা আছে মতিউরের প্রথম স্ত্রীর সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের। এসব কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ 11 কোটি টাকা। বিভিন্ন কোম্পানিকে অর্ণব ঋণ দিয়েছেন 9.5 কোটি টাকা। নিজের মালিকানায় থাকা ফ্ল্যাট ও অকৃষি জমির দাম দেখিয়েছেন 6 কোটি টাকা। হাতে আছে নগদ 2 কোটি। শেয়ার বাজার ব্যাংকে আছে আরও কোটি টাকা। তবে বোনের কাছে 3 কোটি টাকা ঋণ দেখিয়েছেন অর্ণব। এই ধরনের ব্যক্তিকে হাত দিতে গেলে কান টানলে যেভাবে মাথা আসে সেভাবে যে মাথাগুলো আসবে সেগুলোকে আনার মতো সৎসাহ দৃঢ়তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। মতিউরের নিজের, প্রথম স্ত্রী ও বড় মেয়ের আয়কর নথিতে দেখানো আছে 72 কোটি টাকা। কাগজে কলমে দেখানো 5 জনের সম্পদের পরিমাণ 136 কোটি টাকা। বাস্তবে যার বাজার মূল্য অনেক বেশি। এনবিআর কর্মকর্তারা জানান ভাইদের নামেও সম্পদ করেছেন মতিউর রহমান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের ইস্যু ব্যক্তিগত, এর কোনো দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজশাহী মহানগর পুলিশের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। পুলিশ প্রধান আরও বলেন, কেউ দুর্নীতি বা অনিয়ম করে থাকলে তা তার ব্যক্তিগত ব্যাপার, এর দায় পুলিশের নয়। পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অপরাধীদের অপরাধের কৌশল ও ধরন পরিবর্তনের হওয়ায় পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করা হয়েছে, যুক্ত করা হচ্ছে প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক সরঞ্জাম। ব্যক্তির দায় এটা আমরাকে কখনো এটাকে আমরা এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নিই না। এটা ব্যক্তির দায়, যেভাবে
এটার তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুটি সংগঠনের কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষে অন্তত 4 জন আহত হয়েছেন। সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের লাগাতার আন্দোলন শুরুর সময় ক্যাম্পাসে সদ্য প্রতিষ্ঠিত ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ব্যানার টানিয়ে আন্দোলনে বসে। এ সময় বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ওই ব্যানারটি ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ও শিক্ষকরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। ক্লাস পরীক্ষা না হওয়ায় অচল হয়ে পড়েছে ক্যাম্পাসও, গ্রন্থাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। অনলাইন, সান্ধ্যকালীন এবং প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। এতে সেশন জটের শঙ্কায় শিক্ষকরা জানান 1 জুলাই থেকে যারা শিক্ষক হিসেবে যোগ দেবেন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। অবসরের পর এককালীন টাকা এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। বৈষম্যমূলক এই প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি শিক্ষকদের। বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল লাইন নির্মাণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক দাবি করেন, প্রধানমন্ত্রী ভারত সফরের সময় দেশটির সঙ্গে করা সমঝোতা স্মারক ও চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে লাভবান হবে শুধু প্রতিবেশী দেশ ভারত। এসবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। দেশের জনগণকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন, এর রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় আনসার আল ইসলামের জঙ্গি আস্তানা সন্দেহে একটি 4তলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পুলিশ জানায় সোমবার এক অভিযুক্ত নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেফতার করে এটিইউ। তার দেয়া তথ্যে সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বরপা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে এটিইউ সদস্যরা। বাড়ির ভেতরে 3 থেকে 4 জন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের। এর আগে গত 9 জুন নেত্রকোনায় অভিযান চালানো হয়। সেই অভিযানের সময় পালিয়ে যায় ওই নারী। বাংলাদেশে এসে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া বিদেশিদের মধ্যে চীন ও আফ্রিকার নাগরিক বেশি। নারী নির্যাতন, প্রতারণা, অনলাইন জুয়া, মানব ও অর্থ পাচার, মারামারির মতো মামলায় জড়িয়ে পড়ছেন তারা। গ্রেফতারও করা হয় অনেককে, তবে জামিনে বেরিয়ে নিজের দেশে ফিরে যাওয়ায় ব্যাহত হচ্ছে বিচার প্রক্রিয়া। তাই দ্রুত বিচারের জন্য বিদেশি অপরাধীদের বিরুদ্ধে মামলা হলে তদন্ত পর্যায়ে পাসপোর্ট জব্দ করার তাগিদ বিশ্লেষকদের। অনলাইনে কাজের মাধ্যমে আয়ের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার, এমন অভিযোগে গেল বছরের আগস্টে 2 চীনা নাগরিক সহ 4 জনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। এই ধরনের চক্রের ফাঁদে পড়ে 3,36,000 টাকা খুইয়েছেন এক অতিরিক্ত সচিব। এদিকে জানুয়ারিতে রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলে পুলিশের ডগ স্কোয়াড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে 200 গ্রাম কোকেন সহ গ্রেপ্তার হন তানজানিয়ার এক নাগরিক। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে 2021 থেকে 2023 সাল পর্যন্ত নারী নির্যাতন, প্রতারণা, মাদক ও অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে অন্তত 50টি মামলা হয়েছে, যাতে আসামি হয়েছেন অন্তত 90 জন।
তবে বেশিরভাগই জামিনে বেরিয়ে দেশে ফিরে গেছেন। এসব মামলায় দেখা গেছে সবচেয়ে বেশি অপরাধে জড়িত চীন ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকেরা। অনেকে এখানে চাকরি করছে, অনেকে হয়তো ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছে, বিভিন্নভাবে বিভিন্ন জন জড়িত আছে। স্বাভাবিক কারণেই তাদের সাথে তো এখানে ফাইন্যান্সিয়াল ডিলিংস হয়। সবচেয়ে ভালো হলো যদি প্রাইমা ফোসি যদি আসে, প্রাথমিকভাবে মনে হয়, তাহলে তাদের এই মুভমেন্টের ব্যাপারে রেস্ট্রিকশন ইম্পোজ করাই বোধহয় বাঞ্ছনীয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন, তদন্তের সময় বিদেশিরা জামিনে বের হয়ে দেশে ফিরে যাওয়ায় বিচার প্রক্রিয়া বিঘ্নিত হয়। এতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হন ভুক্তভোগীরা। পাসপোর্ট সেটা যদি জব্দ না করা হয়, তাহলে তদন্তকালীন সময়ে যদি তাদের কাছে পাসপোর্ট বা পরিচয়পত্র থাকে, সেটা ব্যবহার করে কিন্তু তারা আবার দেশে ফেরত যেতে পারে। তখন আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তাদেরকে আইনের আশ্রয়ে আনার কিন্তু কোনো সুযোগ থাকে না। তো সেই কারণে এই সময় তদন্তকালীন সময়ে তাদের যে পরিচয়পত্র বা পাসপোর্ট বা ভ্যালিড ডকুমেন্ট, এগুলো আসলে জব্দ করে নেওয়া উচিত। এদিকে ভাষাসহ বিভিন্ন কারণে বিদেশি আসামিদের মামলার তদন্তে সমস্যায় পড়তে হয় সংশ্লিষ্টদের। এজন্য প্রশিক্ষিত তদন্ত দল গঠনের পরামর্শ বিশ্লেষকদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি 4তলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। এই নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, সকাল থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিট এই ভবনটি ঘিরে রেখেছে, সেক্ষেত্রে সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান চিহ্নিত করা গেছে কিনা, ভেতরের কি পরিস্থিতি রয়েছে, এবং এলাকার আশপাশে যারা আসলে প্রতিবেশী ছিলেন তারা সেই বাড়িতে আটকে থাকা লোকজনের ব্যাপারে কোনো তথ্য দিয়েছেন কিনা? আজ সকাল 10টা থেকে এই যেই বাড়িটিকে জঙ্গি আস্তানা হিসেবে অ্যান্টি টেরোরিজম পুলিশ ঘিরে রেখেছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু এই বাড়িটিতে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশের এবং বাড়তি যে নিরাপত্তা, তারা কিন্তু সেই অভিযানটি চালিয়ে যাচ্ছেন। এবং এই বাড়ির আশেপাশে যারা এখানে বসবাস করছেন, এরই মধ্যে কিন্তু তাদের নিরাপত্তার মধ্যে তারা রেখেছে, এবং যে নিরাপত্তার দূরত্ব, সেই অবস্থান ভিত্তি করে কিন্তু তারা সেই কাজ চালিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীরা এই বিল্ডিংটিতে ছিল, এবং এরই মধ্যে কিন্তু তাদেরকে ওই 4তলা ভবনটির কাছ থেকে কিন্তু নিরাপদ দূরত্বে আমাদেরকে সরিয়ে এনেছেন, কারণ তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের অভিযানের কিছু কাজ হতে পারে, এবং আমাদের নিরাপত্তার জন্য আমাদের দূরত্ব সরিয়ে এনেছে। এবং আপনাকে জানাতে চাই যে গত জুন মাসের নরসিংদী এলাকায় 5 জুন একজনকে গ্রেপ্তার করে, এবং কক্সবাজার থেকেও কিন্তু এক জঙ্গিকে গ্রেপ্তার করে। তাদের তথ্যের ভিত্তিতেই কিন্তু আজ এই সৌদি প্রবাসী জাকির হোসেনের এই 4তলা বাড়িতে অ্যান্টি টেরোরিজম ইউনিট জঙ্গি আস্তানার সন্দেহ কিন্তু সকাল 10টা থেকে এই বাড়িটিকে ঘিরে রেখেছেন, এবং এখন পর্যন্ত কিন্তু তারা সেই অভিযান চালাচ্ছেন। আমাদের গণমাধ্যমের সাথে কিছুক্ষণ আগে অ্যান্টি টেরোরিজম পুলিশের ঢাকা অপারেশন এএসপি তিনি মোহাম্মদ সানোয়ার হোসেন আমাদেরকে যেই বিষয়টি জানিয়েছেন যে এখানে তারা অভিযানের তাদের যেই কার্যকরী যে ব্যবস্থা এবং যে তারা যেই কাজগুলি তারা করছেন মাথায় সামনে রেখে, যে এসব জঙ্গিরা আসলে বোমা এক্সপার্ট থাকে অনেক ক্ষেত্রে। এই অভিযান চালাতে গেলে অভিযানের আসলে নিরাপত্তার যে ব্যাপারগুলি সেগুলি কিন্তু তারা মাথায় রেখে তারা এই ভবনের যেই জঙ্গি আস্তানাটি আছে সেখানে কিন্তু তারা সেই কাজটি করছেন, এবং যেন তাদেরকে উদ্ধার করতে পারে সব রকমের জীবিত অবস্থা, এবং সব কিছু মাথায় রেখেই কিন্তু তারা কাজ করছেন। এবং এখন পর্যন্ত কতজন তারা কিন্তু সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানাতে পারেনি যে আস্তানায় কতজন জঙ্গি অবস্থান করছেন, কিন্তু তারা এরই মধ্যে যেই আভাস দিয়েছেন যে এখানে কিন্তু জঙ্গি আস্তানায় তারা সেই তথ্য মতে যেই তথ্য পেয়েছেন সেভাবে কিন্তু তারা এখানে তাদের অভিযান চালানোর পরে কিন্তু তারা সেই অস্তিত্ব পেয়েছেন, এবং তারা সেই কাজটি করছেন। এবং পরবর্তীতে আমাদেরকে তারা তাদের অভিযান শেষে বিস্তারিত তথ্য কিন্তু আমাদেরকে তারা জানাবেন, এমনটাই কিন্তু অ্যান্টি টেরোরিজম পুলিশের এএসপি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, পরবর্তীতে আরও তথ্য নিয়ে আপনার সাথে সংযুক্ত হতে পারবো। নারায়ণগঞ্জ থেকে ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। জুন শেষে দেশের নিট রিজার্ভ দাঁড়িয়েছে $1,603 কোটি। এছাড়া
গ্রস রিজার্ভ অবস্থান করছে $2,682 কোটি। এবারই প্রথম নিট রিজার্ভের হিসাব জানালো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সাধারণত রিজার্ভের নিট হিসাব প্রকাশ করে না। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে। এ সময়ে BPM 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $2,183 কোটি। এর আগে 26 জুন IMF এর পাওয়া ঋণের অর্থে বাংলাদেশের রিজার্ভ বেড়ে $2,715 কোটি উঠেছে। এর আগে তৃতীয় কিস্তির অর্থ পেতে জুন শেষে নিট রিজার্ভ $1,476 কোটি রাখার শর্ত দেয় IMF। দীর্ঘ 440 বছর পর পরিবর্তন হলো ভূমি উন্নয়ন কর আদায়ের সময়। 4 জুলাই থেকে দেশে জুলাই-জুন অর্থ বছরের হিসাবে ভূমি কর আদায় শুরু। এতদিন এটি আদায় হতো বাংলা সনের হিসাবে পয়লা বৈশাখের বছর শুরু ধরে। অর্থ বছরের সঙ্গে সমন্বয় রেখে কর আদায়ে হিসাব ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল হবে বলছেন সংশ্লিষ্টরা। জমির খাজনা আদায় শুরু হয় 1584 সালে সম্রাট আকবরের মুঘল আমলে। এরপরে ব্রিটিশ ও পাকিস্তান আমল হয়ে স্বাধীন বাংলাদেশেও বাংলা সনের হিসাবে নেওয়া হয় ভূমি উন্নয়ন কর বা খাজনা। সময়ের প্রয়োজনে প্রায় 440 বছর পর খাজনা আদায়ের সময়ের পরিবর্তন হয়েছে। এখন থেকে যা নেওয়া হবে অর্থ বছরের সঙ্গে সমন্বয় করে। পয়লা জুলাই থেকে 30 জুন অর্থ বছরের হিসেবে। 1431 সালের খাজনা কাটতাম এই জুন মাসের 30 তারিখ পর্যন্ত। এই অর্থ বছরের টাকাটা আগের অর্থ বছরে ঢুকে যেত। এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো ছিল। বর্তমান ভূমি সচিব স্যার মহোদয় স্যার চিন্তা করলো যে আমাদের যেহেতু ব্যাংকিং সিস্টেম সব সিস্টেম আন্তর্জাতিক সিস্টেম হলো জুন টু জুন, তো সেই হিসাবে আমাদের ভূমি উন্নয়ন করটা এখন জুলাইয়ের মধ্যে থেকে নিয়ে আসছে। সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকেরা। বলছেন এতে তাদের হিসেব রাখতে সুবিধা হবে। বাজেটটা সাথে আমাদের ভূমি উন্নয়ন যে করটা সরকার নিচ্ছে সেটা একটা সামঞ্জস্য থাকবে। এটা আমার খেয়াল করতে হবে, বাংলা ভাষা ইংরেজি ভাষা মিলেই দেখতে হবে যে আমার ডিউ আছে কি। ভূমিমন্ত্রী জানান সময়ের সাথে ভূমি রাজস্ব আহরণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। গতি আসবে ভূমি ব্যবস্থাপনায়। আমরা যে ইনকাম ট্যাক্স দিই যারা, তাদেরও কিন্তু জুলাই থেকে জুন পর্যন্ত, ফলে তাদের ব্যয়ের যে একটা মানে সামঞ্জস্য রাখা, যদি পয়লা বৈশাখ থেকে 30শে চৈত্র পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু এইটা একটা গড়বড় হয়ে যায় তাদের হিসেব দেখানো। 21 সালের সেপ্টেম্বর থেকে ভূমি কর নেওয়া হচ্ছে অনলাইনে। এরপর থেকে প্রতিদিন খাজনা ও অন্যান্য ফি বাবদ প্রায় 5 কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল অর্থ বছরে আগের তুলনায় প্রায় 5.5% বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে চট্টগ্রাম বন্দর। এছাড়া পণ্য হ্যান্ডেলিং বেশি হয়েছে আগের বছরের চেয়ে 4.18%। বন্দর ব্যবহারকারীরা এই প্রবৃদ্ধিকে স্বাগত জানালেও বন্দর ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং শ্রমিক ব্যবস্থাপনার ঢেলে সাজানো জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 31,68,690 একক, যা আগের বছরের চেয়ে 1,61,000 একক বেশি। আর খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে 12,42,42,748 মেট্রিক টন। তবে আগের বছরের চেয়ে জাহাজের উপস্থিতি কমেছে 282টি। বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে বন্দরের কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন, আর বিশ্বমন্দার প্রভাব এখনও দৃশ্যমান। এখন পর্যন্ত বন্দরের যে অ্যাচিভমেন্ট, যদিও সারা বিশ্বের যে বিশ্বমন্দা থাকার পরেও আমাদের চট্টগ্রাম বন্দরের অ্যাচিভমেন্ট কিন্তু ভালো। বন্দরকে আরও গতিশীল করতে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান জরুরি বলে জানান ব্যবসায়ীরা। নদীর ওই পারেই কিন্তু প্রাইভেট কিছু কন্টেইনার টার্মিনাল ওপেন হতে যাচ্ছে। সো আমাদের নট নেসেসারি এখনই লাগছে, বাট ফেজ বাই ফেজ আমরা দৃঢ়ভাবে যদি এগোতে থাকি তাহলে আমরা এটার অনেক বড় সুফল দেখতে পারবো। আমাদের একটি কমপ্লেন, সেটা হলো শ্রমিক এখনও আনকন্ট্রোল। শ্রমিককে কেউ বছর বছর তাদেরকে তাদের শ্রমিকের মজুরি বাড়িয়ে দেওয়া হচ্ছে 10% করে, কিন্তু সেইটার সুফল ব্যবসায়ীরা বা আমরা যারা ইউজার আমরা কিন্তু এটা পাচ্ছি না। গত অর্থ বছরের শেষে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিদেশি অপারেটর। ভবিষ্যতে যা বন্দরের
ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কর্মস্থলে অনুপস্থিত থেকেও 2 বছর ধরে নিয়মিত বেতন তুলছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নার্স। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ক্ষমতার অপব্যবহার করেছেন 2 নার্স, আর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 2022 সালের 9 নভেম্বর 14 দিনের ছুটি নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স সাইমা ইয়াসমিন। এরপর থেকে 2024 সালের জুন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত তিনি। দীর্ঘদিন অনুপস্থিত আরেক নার্স জাকিয়া সুলতানাও। তবে দুজন কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও প্রতি মাসে তুলছেন বেতন। 30 তারিখে যোগদান ছিল, তবে উনি এখনো প্রায় 8 মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। স্টাফ নার্স 14 দিনের ছুটি নিয়েছিলেন উনি, আমার এটাই শুনেছি। তারপর থেকে ওনাকে হাসপাতালে আর দেখি নাই বেশ প্রায় 17-18 মাস ধরে। সাইমা ইয়াসমিন 1 বছরে বেতন তুলেছেন 5,45,688 টাকা, আর জাকিয়া সুলতানা তুলেছেন 2,82,876 টাকা। ডিউটি না করেও 2 নার্সের বেতন তোলার বিষয়ে মুখ খুলতে রাজি হননি সুপারিনটেন্ডেন্ট। আর হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন বিষয়টি তাদের জানা নেই। এমন হলে ক্ষমতার অপব্যবহার করেছেন তারা। অনেক কিছু আমি জানতেছি ধীরে ধীরে ডে বাই ডে, কেবল তো 1 মাসও হয়নি। আমি কোনো অনেক কিছু হয়তো ভিতরে এগুলো জানি না, জেনে আপনাকে সঠিকটা কালকে জানাবো। খুঁজলে দেখুন, যদি ওরকম হয় বা সত্যি খাতাতে অ্যাবসেন্ট থাকে তাহলে হয়তো কিছু করা যাবে। আর এটা যদি অজানা থাকে আরও 6 মাস, সে যদি আমেরিকা রাশিয়া ঘুরে ঘুরে 6 মাস হিসেবে বেতন করে, কেউ থাকে গভর্নমেন্ট তাকে সে পাওয়ার দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন কেউ নিয়মের লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিধিবিধান আছে, সেটা অনুসরণ সবাই করতে হবে। বিধি অনুযায়ী তার অফিসের উপস্থিতিতে তাকে থাকতে হবে, উপস্থিতির হাজিরা খাতায় তার স্বাক্ষর থাকতে হবে, নাম থাকতে হবে। এর ব্যত্যয় কিছু হয়ে থাকলে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে পারলে তিনি তার অবস্থার প্রেক্ষিতে অবশ্যই ব্যবস্থা নেবেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন প্রায় 1200 নার্স। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার বিরতির সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।